আজকে আমরা জোনসটাউনের সেই ভয়ঙ্কর ঘটনাটা নিয়েই কথা বলবো, তবে একটু অন্যভাবে। আমরা রবার্ট সিয়ালডিনের চোখ দিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের সাইকোলজিকে কাজে লাগিয়ে এত বড় একটা বিপর্যয় ঘটানো সম্ভব হয়েছিল। তারিখটা ছিল 18ই নভেম্বর 1978। জায়গাটা গায়ানার জোনসটাউন, আর সংখ্যাটা 909। একদিনে 909 জন মানুষ মারা যান, আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এদের মধ্যে অনেকেই ছিল শিশু। তো প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? কিভাবে 900রও বেশি মানুষ সবাই মিলে নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে গেল? চলুন এই বিশ্লেষণটাতে আমরা এই ভয়ঙ্কর প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। সহজ উত্তরটা হতে পারে ওরা সবাই পাগল ছিল। কিন্তু রবার্ট সিয়ালডিনি বলছেন না, এরা কেউ পাগল ছিল না। এদের কাজগুলোও কোনো পাগলামি ছিল না, বরং ওরা এমন একটা ফাঁদের শিকার হয়েছিল যা বছরের পর বছর ধরে খুব সাবধানে তৈরি করা হয়েছিল। সো এটা কোনো পাগলামির গল্প না, এটা হলো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারের একটা ভয়ঙ্কর ক্ষমতার গল্প। তো এই যে সাইকোলজিক্যাল ফাঁদ বা ট্র্যাপের কথা বলছি, এটা কিভাবে তৈরি হলো চলুন একেবারে গোড়া থেকে দেখি। আর এর মূলে ছিল সিয়ালদিনির একটা বিখ্যাত প্রিন্সিপাল, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। জিম জোন্স কিন্তু একবারে বলেননি যে চলো সবাই মিলে আত্মহত্যা করি, না। উনি একটা মই তৈরি করেছিলেন, খুব ছোট ছোট ধাপ দিয়ে শুরু। যেমন প্রথমে বললেন শুধু একটা মিটিংয়ে আসুন, আচ্ছা ঠিক আছে। তারপর সামান্য কিছু টাকা ডোনেট করুন, সেটাও করা হলো। এরপরের ধাপ, নিজের যা সম্পত্তি আছে সব দিয়ে দিন। আর ফাইনালি শেষ ধাপটা ছিল সব ছেড়ে ছুড়ে গায়নায় চলে আসুন। দেখুন প্রত্যেকটা ধাপ আগেরটা থেকে সামান্য একটু বড়, ফলে প্রতিটা ধাপ পার করা অনেক সহজ হয়ে গিয়েছিল। আর এখানে সাইকোলজির একটা খুব পাওয়ারফুল জিনিস কাজ করে, যেটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স। মানেটা কি? সোজা কথায় আমরা যা বিশ্বাস করি আর যা করি তার মধ্যে যদি অমিল থাকে, তাহলে মাথায় প্রচণ্ড চাপ পড়ে। একবার ভাবুন তো, কেউ তার বাড়ি, টাকা, এমনকি পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছে। এরপর তার পক্ষে এটা মেনে নেওয়া কি সম্ভব যে এত বড় ত্যাগটা একটা ভুলের জন্য ছিল? প্রায় অসম্ভব। আর এই মানসিক কষ্টটা থেকে বাঁচতে তারা নিজেদেরকেই বোঝাতে শুরু করে যে না, আমি যা করেছি ঠিকই করেছি, এটাই একমাত্র সত্যি পথ। জিম জোনসের দ্বিতীয় অস্ত্রটা ছিল আরও ভয়ঙ্কর, আইসোলেশন বা বিচ্ছিন্ন করে দেওয়া। উনি কি করলেন? উনি তার সব অনুসারীকে নিয়ে গেলেন গায়ানার এক গহীন জঙ্গলে, যেখানে বাইরের পৃথিবীর সাথে তাদের শারীরিক, সামাজিক সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেল। আর এই বিচ্ছিন্নতার সুযোগে উনি দুটো আলাদা পৃথিবী তৈরি করলেন। একটা হলো বাইরের পৃথিবী, যেটাকে বলা হলো শয়তান, বর্ণবাদী, হিংস্র একটা থ্রেট। আর অন্যটা হলো জোনসটাউনের ভেতরের পৃথিবী, যেটা কিনা একমাত্র নিরাপদ জায়গা, একমাত্র সত্যি। বুঝতেই পারছেন, যখন খবর পাওয়ার আর কোনো রাস্তাই খোলা নেই, তখন এই বানিয়ে তোলা পৃথিবীটাকেই তো সত্যি বলে মনে হবে, তাই না? শুধু আইসোলেশনে কিন্তু সব না। জোনসটাউনের ভেতরে এমন একটা চাপ তৈরি করা হয়েছিল যেটা মানুষকে সবকিছু মেনে নিতে বাধ্য করেছিল। চলুন দেখি সেই চাপটা কি ছিল। প্রথমেই আসে ক্ষমতার খেলা। জিম জোন্স নিজেকে এমনভাবে তুলে ধরেছিলেন যে তাকে প্রশ্ন করার কোনো উপায়ই ছিল না। উনি এমনভাবে কথা বলতেন যেন দুনিয়ার সব উত্তর তার কাছেই আছে। উনিই সবচেয়ে ভালো মানুষ, উনি একমাত্র সত্যিটা জানেন, উনি রক্ষাকর্তা, উনি বাবা। আর আমরা মানুষরা কিন্তু স্বাভাবিকভাবে অথরিটির কথা শুনি, তাই না? আর এই অথরিটির চাপের ফলে কি হয় জানেন? মানুষের চিন্তা করার পদ্ধতিটাই বদলে যায়। তাদের মাথায় তখন আর এই প্রশ্নটা আসে না যে আমি যা করছি সেটা কি ঠিক। প্রশ্নটা হয়ে যায়, আমাকে কি এটা করতে বলা হয়েছে? ব্যাস। নৈতিকতা, ঠিক ভুল এই সব কিছুর জায়গা নিয়ে নেয় শুধু আদেশ পালন। সিয়ালডিনির আরেকটা খুব ইন্টারেস্টিং প্রিন্সিপাল আছে, নাম সোশ্যাল প্রুফ। ব্যাপারটা খুব সিম্পল। যখন আমরা কোনো কিছু নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকি বা ভয় পাই, তখন আমরা কি করি? আমরা আশেপাশের লোকজনকে দেখি, তারা যা করে আমরাও তাই করি। এবার একবার চোখ বন্ধ করে ভাবুন সেই শেষ মুহূর্তটার কথা। আপনি জোনসটাউনে দাঁড়িয়ে আছেন। আপনি কি দেখছেন? দেখছেন আপনার বন্ধু, আপনার প্রতিবেশী সবাই লাইন ধরে বিষ খাচ্ছে। দেখছেন বাবা মায়েরা নিজের হাতে বাচ্চাদের মুখে বিষ তুলে দিচ্ছে। যখন চারপাশে সবাই মিলে এমন একটা ভয়ঙ্কর কাজকে নর্মাল বানিয়ে ফেলে,
তখন এর বিরুদ্ধে কথা বলাটাই তো অ্যাবনর্মাল মনে হবে, তাই না? এই সোশ্যাল প্রেশারটাই মানুষের ব্যক্তিগত দ্বিধা বা ভয়কে একদম শেষ করে দিয়েছিল। তবে এর চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, সেটা হলো শেষের জন্য রিহার্সাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। জিম জোন্স তার লোকেদের দিয়ে নিয়মিত আত্মহত্যার মহড়া করাতেন। এই মহড়াগুলোর নাম ছিল হোয়াইট নাইট। এখানে কি হতো? সবাইকে ডেকে বলা হতো বিষ খেতে। অবশ্যই সেটা নকল বিষ ছিল। এটা ছিল এক ধরনের লয়্যাল্টি টেস্ট। আর এর আসল উদ্দেশ্য ছিল একটাই, মৃত্যুর আইডিয়াটাকে সবার কাছে একদম নরমাল করে ফেলা। আর এর সাইকোলজিক্যাল এফেক্ট ছিল মারাত্মক। প্রথমত, আত্মহত্যার মতো একটা অচিন্তনীয় ব্যাপার বারবার করতে করতে সেটা স্বাভাবিক হয়ে গেল। দ্বিতীয়ত, যখন আসল সময়টা এলো তখন সেই মানসিক শক বা ভয়টা অনেক কমে গিয়েছিল। আর সবশেষে আসল ঘটনাটা তখন আর কোনো ভয়ঙ্কর ব্যাপার মনে হয়নি। মনে হয়েছে এটা তো আর 5টা দিনের মতোই একটা রুটিন কাজ, কারণ এর আগেও তো এটা অনেকবার করা হয়েছে। আর একদম শেষ মুহূর্তে প্রতিরোধের শেষ দেয়ালটাও ভেঙে পড়ল। চারপাশে বন্দুক হাতে গার্ডরা দাঁড়িয়ে, কেউ যদি একটু আপত্তিও জানাচ্ছে তাকে সবার সামনে অপমান করা হচ্ছে। আর সবচেয়ে অমানবিক কাজটা করা হলো, প্রথমে বাচ্চাদের বিষ দেয়া হলো। এটা দেখে বাবা মায়েদের প্রতিরোধ করার শেষ শক্তিটুকুও চলে গেল। ততক্ষণে সবাই আসলে মানসিকভাবে আর শারীরিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। এখন কথা হলো, জোনসটাউনের এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এর পেছনের যে সাইকোলজিক্যাল প্রিন্সিপালগুলো, সেগুলো কি শুধুই একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ? একদমই না। এই নীতিগুলো কিন্তু ইউনিভার্সাল। যেমন হেভেন্স গেট নামের আরেকটা কাল্টের কথা ভাবুন। তাদের বিশ্বাস, তাদের লোকজন সবকিছু জোনসটাউন থেকে একদম আলাদা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের কন্ট্রোল করার পদ্ধতিগুলো ছিল প্রায় একই। সেই কমিটমেন্ট, সেই আইসোলেশন, সেই সোশ্যাল প্রুফ। একটা প্যাটার্ন, তাই না? আর এখানেই আমরা শিয়ালডিনির সবচেয়ে বড় শিক্ষাটা পাই। আর সেটা হলো যে সাইকোলজিক্যাল প্রিন্সিপালগুলো আমাদের সমাজকে টিকিয়ে রাখে, যেমন কমিটমেন্ট, বিশ্বাস, অথরিটিকে মানা, একসাথে কাজ করা। সে একই প্রিন্সিপালগুলো কিন্তু সমাজকে ধ্বংসও করে দিতে পারে। মানে এই টুলগুলো নিজেরা ভালো না, খারাপও না, এগুলো জাস্ট খুব পাওয়ারফুল মানুষের আচরণকে কন্ট্রোল করার হাতিয়ার। তাহলে আসল বিপদটা কিন্তু ইনফ্লুয়েন্স বা প্রভাব নয়। আসল বিপদটা হলো প্রশ্নহীন ইনফ্লুয়েন্স। যখন কোনো কিছুকে, কোনো নেতাকে বা কোনো আইডিয়াকে প্রশ্ন করার সুযোগটাই কেড়ে নেওয়া হয়, তখনই সেটা ডেঞ্জারাস হয়ে ওঠে। তো এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দুনিয়ায় আমাদের চারপাশে এই একই প্রিন্সিপালগুলো আমরা কোথায় কোথায় কাজ করতে দেখি? সেটা রাজনীতিই হোক, বিজ্ঞাপন হোক বা সোশ্যাল মিডিয়া। কোথায় আমাদের কাছ থেকে এই প্রশ্নহীন আনুগত্য চাওয়া হচ্ছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।